24টা ঘন্টা 1.5 মাস আমার সাথে ছিল। আমি কিভাবে অ্যাকসেপ্ট করব তোমার এত বড় অন্যায়? রাজ আমাকে জোর করে যখন করেছে, মানে শারীরিক সম্পর্ক, এই যে সময়টা, এই টাইমগুলো আমাকে ব্যাক দিতে হবে। পরিমণি আপুটা দেখবে সবাই কিন্তু বলে যায় পরিমণি আপু যে ভালো, এটাও কিন্তু অনেকে বলে না। এই ফাইজলামি করছেন কেন? কিসে বিয়ে করেছে? বারবার কেন বলছেন বিয়ে করেছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আজ উপস্থিত হয়েছি একদম নতুন ভাইরাল এবং হচ্ছে যে মানে ভালোবাসার জন্য যুদ্ধ করছে, নাম হচ্ছে নূপুর। আজকে কথা বলছি নূপুরের সাথে। উনি বেশ ভাইরাল ভালোবাসার জন্য, এখন পর্যন্ত পাগলের মতো ছুটছে। রাজ, কে এ রাজ, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নূপুর আসলে কেমন আছেন? আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু নূপুর তোমাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। তো নূপুর, দেখা যাচ্ছে তোমার ঢাকা, তুমি জমির মালিক, দেখা যাচ্ছে তোমাকে প্রবাসী, তারপর হচ্ছে বিভিন্ন জেলা থেকে বিয়ের প্রস্তাব দিল। তারা যদি তোমাকে বিয়ে করে ফেলে, রাজের আসলে কি হবে? ভাইয়া আসলে আমাকে বিয়ের কথা বলতেই পারে, আমি তো একটা মেয়ে। অবশ্যই একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে, বিয়ে করতে চাইতেই পারে, কিন্তু আমি চাইবো কিনা এটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, রাজের যে ব্যাপারটা বলেছেন, আমি আসলে রাজের সাথে কথা বলতে চাই। অনেকে আমাকে বলে, রাজি তোমাকে এসে বলে যে তোমাকে আমি ভালোবাসি না, বিয়ে করতে চাই না। তখন আমার একটাই কথা যে তুমি তো শুধু ভালোবাসো নাই, আর তুমি শুধু ফ্রেন্ডশিপই করো নাই। আমাদের রিলেশনটা ফ্রেন্ডশিপ ভালোবাসার থেকেও কিন্তু অনেক দূর আগিয়ে গেছে। যে তুমি বিয়ে ছাড়ে আমার কাছে 1.5 মাস থেকে 2 মাস আমার সাথে ছিলা, এই যে সময়টা, এই যে লং টাইমটা যত গিয়েছে, এই টাইমগুলো আমাকে ব্যাক দিতে হবে। টাইমের পাশাপাশি তুমি শারীরিক যে সম্পর্কটা করছো, সেটাকে আমাকে ব্যাক দিতে হবে। কারণ আমি তো তোমার সাথে শুধু প্রেম বন্ধুত্ব করি নাই, এছাড়া তুমি আমার সাথে অনেক কিছুই করেছো, যা আমি ওগুলো আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না তুমি এগুলো বললে। কারণ তুমি আমার সাথে শুধু যে বললাম না, একটা মেয়েকে যখন একটা ছেলে সময়ের পাশাপাশি তার শরীরটাকে ইউজ করে, এটার তো একটা বিচার হওয়া উচিত আমি মনে করি। আর এই জন্য আমি মামলা করেছি, ওয়ারেন্টও বের হয়ে গেছে। এখন সেটা হচ্ছে যে রাজকে বিয়ে করতে চাও, তাকে ছেড়ে দিতে চাও, আসলে তুমি কি চাও? যে রাজ তোমার জীবনে থাকুক, নাকি ভালোবাসা আস্তে আস্তে নিভে যাচ্ছে নূপুরের জীবন থেকে? আচ্ছা, ভালোবাসা নিভে যাবে কেন? আর আমি তো মামলাটা করেছি, মামলা এখনো চলমান আছে, একটা রেজাল্টে যাবে, তারপর তো আমরা ডিসিশন নিব। আর রাজকে যদি আমি বিয়ে নাই করতে চাইতাম বা ওর পাশে না থাকতে চাইতাম, আমি তো মামলা করতাম না। কারণ মামলাটা করেছি, রাজ যেটা ভুল বুঝতেছে আমাকে, যে রাজের সাথে যেরকম সম্পর্ক, আমার মনে হয় এরকম আরো 5টা ছেলের সাথে সম্পর্ক আছে। তো আমি যে 1.5 মাস রাজের সাথে ছিলাম, তখন কি রাজ দেখে নাই যে আমার ফোনে কতগুলো কল আসে, আমার মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপে কতগুলো ছেলের সাথে আমার কথা হয়? বা এই যে রাজ যদি চিন্তা করে যে আমার মতো তো অনেক মানুষের সাথে সম্পর্ক, বা এটা চিন্তা করলে হবে? এটা তো আপনার প্র্যাকটিক্যাল দেখতে হবে আসলে আছে কিনা, এবং কার সাথে ছিল, কিভাবে ছিল, আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি একটা মানুষকে প্রপারলি না জানেন, তাকে তো আপনি খারাপ বলতে পারেন না। নূপুর, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি, যে আমিও তো বাংলাদেশের নাগরিক, সেই জায়গা থেকে আমি একজন পুরুষ মানুষ, তুমি নারী। সেখানে আমার কাছে মনে হয় একটা নারী যখন পুরুষের নামে মামলা করে, তখন হচ্ছে পুরুষরা বিগড়ায়া যায়, মানে খেপে যায়। খেপে গিয়ে তখন একটা জেদ তৈরি হয় যে তুমি আমাকে মামলা করছো, করো, তুমি আমার যা করো করো, আমি তোমাকে নেব না। তাতে করে হলো কি, ভালোবাসা ভেঙে গেল। থাকতো না যে মামলা না করে রাজকে পাওয়ার জন্য বিনতি করতা এবং তার পরিবারে বিয়ে করে থাকতা, এইটা না করে আসলে মামলা কেন করতে হলো? মামলা করলে তো ভাইয়া, সে ভালোবাসার জায়গাটা তো তুমি নষ্ট করে দিলে, তাই না? ভাইয়া ভাইয়া, আমি কিন্তু মামলাটা সাথে সাথে করি নাই। 31 মে মাসে 31 তারিখে রাজের ফোনটা যখন বন্ধ হয়, তারপরে কিন্তু আমি ভাইয়া 20-15 দিন অপেক্ষা করছি রাজের সাথে যোগাযোগ করার জন্য। কোনোভাবেই রাজ আমার সাথে কথা বলে নাই। রাজের ফ্যামিলি অবশ্যই তাকে রাজ কথা বলতে দেয় নাই, এটা আমি যতটুকু শিওর। আচ্ছা, তারপর গিয়ে ভাইয়া আমি 1-1.5 মাস পরে মামলাটা করেছি। তো দেখেন ভাইয়া, আমি যদি ফোনটা অফ হওয়ার পর আমি 1-1.5 মাস অপেক্ষা করি কথা বলার জন্য, তখন কি রাজ পারতো না আমার সাথে কথা বলতে? তো রাজ যদি কথা না বলে, তখন তো আমি অবশ্যই আমার অধিকারটার জন্য মামলা করব। আমার সাথে তো যেটা বললাম, যে আমার সাথে তো শুধু প্রেম করো নাই, বন্ধুত্ব করো নাই, তুমি 24টা ঘন্টা 1.5 মাস আমার সাথে ছিলা। আমি কিভাবে অ্যাকসেপ্ট করব তোমার এত বড় অন্যায়? আমার পক্ষে সম্ভব না। আর এই যে মামলাটা করেছি বলেই ভাইয়া আমি ভালো না মন্দ এটা প্রমাণ হয়ে যাবে। রাজের ফ্যামিলি মনে করে আমি ভালো না,
রাজ মনে করে আমি ভালো না, তো আমি যদি ভালোই না হইতাম 1.5 মাসে আমার কাছে ছিল, তখন দেখো না আমি ভালো না মন্দ, আমার সাথে কয়টা মানুষের সাথে সম্পর্ক আছে। যদি তুমি সবকিছু জেনে শুনে এখনো বলো আমি ভালো না বা আমি মামলা করেছি, তাহলে আমি ভালো যদি নাই হয়ে থাকি, তাহলে কোর্টে আসো, কোর্টে এসে প্রমাণ করো আমি ভালো না। ডিভাইন ক্রাউন প্রেজেন্স সম্পত্তির গল্প, জীবনের গল্প আমরা এভাবে সাজিয়েছি। ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরছি, সঙ্গে থাকবেন। ডিভাইন ক্রাউন প্রেজেন্স ল্যান্ড টিভির স্টুডিওতে সরাসরি বিজ্ঞাপনের পরে আবার যুক্ত হলাম নূপুরের সাথে, এবং হচ্ছে নূপুরকে ভিন্ন প্রসঙ্গে যেতে চাই এবং তার থেকে জানতে চাই যে নূপুর, যে রাজ তোমাকে ভালোবাসতো, তুমি রাজকে ভালোবাসতা, বিভিন্ন জায়গায় ঘুরতা, এগুলো কি আসলে পরিবার জানতো না? রাজের ফ্যামিলি তো শুরু থেকে জানতো, কারণ রাজের বাসায় যখন রাজ আমাকে জোর করে, আচ্ছা, একটা পুরুষ মানুষ জোর করে একটা মেয়ের কাছ থেকে কি নিতে পারে, যখন করেছে, মানে শারীরিক সম্পর্ক, মানে করেছে বলবো না, আমি শারীরিক সম্পর্কটাই বলবো, যখন হয়েছে। এটা কি আসলে জোর করা হয়? যেখানে হচ্ছে যে বলছো জোর করে, একটা পুরুষের থেকে 10 টাকা বের করতেই নারীদের অনেক কিছু ঘাম ধরাতে হয়, তুমি বলছো জোর করে তোমার সবকিছু নিয়ে নিচ্ছে, এটা আসলে বিশ্বাসযোগ্য? আচ্ছা, একটা ফ্ল্যাটে যখন একটা ছেলে একটা মেয়ে থাকে, ওই সময় একটা ছেলে জোর করলে ওই মেয়ের পক্ষে কিছু করা সম্ভব কখনোই হয় না। এখন অনেকে বলবে যে আমাকে যদি কেউ ধরতে আসে আমি তো চিৎকার করবো, আমি চিৎকার করলে কে শুনবে, ফ্ল্যাট তো পুরো ফাঁকা, ওই ফ্ল্যাটে রাজ আর আমি ছাড়া কেউ ছিলাম না। তাহলে কি তোমার রাজ তোমাকে জোর করছে? হ্যাঁ, করেছে। তো এই যে রাজ ঘটনা ঘটাইছে যখন, এটা কিন্তু রাজের ফ্যামিলি জানতো, তাও 1 সপ্তাহ পরে গিয়ে জানছে। তখন তার মানে তুমি বলতে চাচ্ছ রাজকে তুমি ভালোবাসতা না, জোর করে তোমার সবকিছু নিয়ে নিছে? রাজকে ভালোবেসেছি কখন, যখন দেখেছি যে রাজ যেহেতু আমার সবকিছু নিয়েছে, আর যেহেতু রাজের সাথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি অবশ্যই রাজকে বিয়ে করতে চাই। একটা মেয়ে, শুধু আমি না, যে কোনো মেয়ে। এমন থাকে না যে দেখা যাচ্ছে রাজ তোমাকে আকুতি মিনতি হাত পা ধরে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি রাজা হও, এরকম কি হয়েছে আপনাদের? হ্যাঁ অবশ্যই ভাইয়া, একটা ছেলে যদি একটা মেয়েকে বিয়ের স্বপ্ন না দেখায় আচ্ছা, বা ভালোবাসি না বলে, কখনোই কিন্তু একটা মেয়ে তার লাইফে 1.5 থেকে 2 মাস সময় দিবে না। এবং একটা হাজবেন্ড ওয়াইফের মতো রাত যদি আমাকে না বলতো বা বিশ্বাস না করাতে পারতো যে আমি তোমার লাইফে একটা পুরুষ মানুষ, তাহলে আমি কেন রাজের প্রতি এতটা দুর্বল হব। আর রাজ যেহেতু একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি না, যে কোনো মেয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই মেয়ে চাইবে তার সম্মানটা টিকিয়ে রাখার জন্য, তাকে বিয়ে করার জন্য। তো ওই জায়গা থেকে আমি অবশ্যই রাজকে বলেছি যে রাজ আমি বিয়ে করতে চাই, রাজও বলেছে বিয়ে করবে। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা শোনো, সেখানে আমি দর্শকদের হয়ে একটা কথা বলছি, দর্শক যেগুলো কমেন্টে লেখে এবং তোমাকে জানতে চায়, তুমি কিন্তু জানতা যে রাজ বড়লোক ফ্যামিলির ছেলে এবং রাজ দেখতে সুন্দর এবং রাজের ভাই বোন বাবা মা যেটাই বলো আর কি, সবকিছু জেনে কিন্তু তোমরা কিন্তু জেনে কিন্তু ছেড়ে করছো। এখন যদি আকাশ ভাই আমি বলি, রাজ যে অনেক অনেক রিচ ফ্যামিলির ছেলে, আমি জানতাম না। আচ্ছা, এবং রাজ যে অনেক রিচ ফ্যামিলি সেটা আমি বলবো না, কারণ আমি রাজের সম্বন্ধে যখন রাজকে আমি দেখি, আচ্ছা, তখন আমি রাজ জেনি, রাজের সাথে আমার সম্পর্ক, রাজ জেনি, রাজকে ভালোবাসা, রাজ পড়াশোনা কেমন করেছে, রাজের ফ্যামিলি কে, রাজ কোথায় থাকে, রাজ হিন্দু না মুসলমান, কিছুই আমারে বলে নাই। তো আমার কাছে মনে হয় যে ছেলে লুকাইতে চাচ্ছে তো লুকাও, আমি এটাকে এনজয় করতাম। ঠিক আছে, তোমার সাথে চললে কথা বলেন বুঝতে পারবো আসলে তুমি। তাহলে একটা ছেলে প্রতারক, তাহলে তাকে তোমাকে ভালোবাসতে হবে কেন? ভাই কথা বলে বুঝেন নাই, বাংলা কথা কইতাছি। আচ্ছা, কথা হইছে রাজ যে মিথ্যা বলতো সেটাকে আমি এনজয় করতাম, আর মনে করেছিলাম কথা বললে আমি জানতে পারবো তুমি কোথায় যাও কি করো। তা আমি তো তাই বুঝতে পারছি, যখন আমি ওর সাথে কন্টিনিউ রিলেশনে ফ্রেন্ডশিপে থাকলাম, রিলেশনে গেলাম, তখন আমি বুঝতে পারছি যে রাজের অবস্থানটা কি। বা রাজ যখন আমাকে জোর করে ওর বাসায় নিয়ে যেয়ে রেপ করে, তখন আমি বুঝতে পারছি যে রাজ হিন্দু। যখন আমি বুঝতে পারলাম রাজ হিন্দু, বা যখন রাজ আমার সম্পদ যতটুকু যা দরকার ছিল সে পেয়েছে, তখন কি আমি ব্যাক করব? আমি কেন, যে কোনো মেয়ে ব্যাক করবে না, কেন ব্যাক করবো ভাই? আমাকে যে রেপ করছে, আমাকে যে প্রতারণা করছে, আমি তাকে কেন ছেড়ে দিব? তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এত কিছু হয়েছে, তার বোন তাহলে এত বড় বড় কথা কেন বলছে? তার বোন কি জানতো না যে রাজ হচ্ছে যে মদ খেয়ে ঘুরতো, মেয়ে নিয়ে
ঘুরতো, তাহলে তার বোন এত বড় বড় কথা কেন শোনাচ্ছে মানে তোমাকে? আচ্ছা, আমি শুধু রাজের বোন বলবো না, রাজের বোন তো পরে, আগে তো মা। প্রত্যেকটা সন্তান কি করে, কোথায় যায়, মা কিন্তু জানে, বাবা কিন্তু জানে। আমি মনে করি প্রত্যেকটা সন্তানের খোঁজ খবর কিন্তু মা ছাড়া, বাবা ছাড়া কেউ বলতে পারবে না। বোন তো পরের কথা, বোন তো বিয়ে হয়ে গেছে, রাজের বড় বোন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। তো বোন যতটা জানে তার চেয়ে বেশি জানে রাজের মা। তো এই যে বোনের কথা যেহেতু আসছেন, আমি বলি আচ্ছা, রাজের 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 মা, তার 2টা মেয়ে, একটা ছেলে, মানে রাজ এবং রাজের বড় বোন, রাজের আরেকটা বোন আছে। রাজের বড় বোনের পরিচয়টা আমি আগে বলি। রাজের দুলাভাই সন্দীপ সাহাকে সবাই আপনারা চিনেন, একজন সাংবাদিক, একজন এডিটর। এখন টেলিভিশনে সে জব করছে, আগে যমুনা টেলিভিশনে জব করেছিল। তো এই সন্দীপ সাহাকে তো নর্মালি বাংলাদেশের অনেক পাবলিকই তো সন্দীপ সাহা বলে। তো সন্দীপ সাহা তো আমরা সবাই জানি। সন্দীপ সাহার ওয়াইফ যিনি, মানে রাজের বড় বোন প্রিয়াঙ্কা কর্মকার। তো এই প্রিয়াঙ্কা কর্মকারের পরিচয়টা আমি দিব, তার আগে আমি প্রিয়াঙ্কার আপুর ছবিটা দেখাতে চাই। কারণ বাংলাদেশ কিন্তু রাজের মাকে চিনে গেছে, সন্দীপ সাহাকে চিনে গেছে, আমার রাজকে চিনে গেছে, কিন্তু রাজের যে 2টা বোন আছে তাদেরকে কেউ দেখেনি। তো আমার কাছে মনে হয় এই যে মহৎ ব্যক্তি, মহৎ চরিত্রে যে আছেন প্রিয়াঙ্কা কর্মকার, তাকে আমি দেখাতে চাই। উনি আসলে কি করেন? আচ্ছা, আমি রাজের বড় বোন প্রিয়াঙ্কা আপু যা করে, কি করেছে বা তার প্রফেশনাল কি আমি বলছি, তার আগে আমার কাছে মনে হয় ছবিটা দেখানো, আমি দেখাই ভাইয়া। আচ্ছা, এ হচ্ছে আপনার প্রিয়াঙ্কা কর্মকার, রাজের বড় বোন। উনি হচ্ছে আপনার প্রফেশনালি আপনার হাইকোর্টের একজন অ্যাডভোকেট। আচ্ছা, আমি শিওর আপনার ছবিটা দেখেছেন, আমি আরো কিছু দেখাতে চাই। সমস্যা নেই। এই প্রিয়াঙ্কা কর্মকার তো সন্দীপ সাহার ওয়াইফ। সন্দীপ সাহার ওয়াইফ হওয়ার সত্ত্বেও এই প্রিয়াঙ্কা আপু কিন্তু 2টা বিয়ে করেছে। হ্যাঁ, এগুলো তো আসলে মানে আমি একদম একটু বলি। আচ্ছা, আচ্ছা, এই যে অ্যাডভোকেট, হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে তার লাইফে বিয়ে করেছে 2টা। বর্তমান স্বামীর নাম হচ্ছে সঞ্জিত সাহা। আমি যে সঞ্জিত সাহা করি, এখন টেলিভিশনে এডিটর। সঞ্জিত সাহাকে বিয়ে করার আগে এই প্রিয়াঙ্কা আপু আরেকটা বিয়ে করেছিল, ওই হাজবেন্ডের ছবি আপনাকে দেখাচ্ছি। মানে এদের আসলে মানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। আমরা আসলে মানে একদমই এক্সক্লুসিভ, এবং আমরা কিন্তু কথাই বলছি নূপুরের সঙ্গে, তার সম্পত্তির গল্প এবং জীবনের গল্প। সেখান থেকে আসলে অনেক মানে ইতিহাস কিন্তু বলতে চায় না, কারণ বাংলাদেশে যে পরিমাণ গরম চলছে এবং রাস্তাঘাটে যে পরিমাণ হর্ন শব্দ, সেখানে আসলে হয়তো বা পারেনি। ঠান্ডা এসির মধ্যে বসে বসেই নূপুর তার এক্সক্লুসিভ কিছু দেখাচ্ছে, এবং দর্শক দেখতে থাকুন। আসলে মানুষ যদি, মানে আমরা যাই করি না কেন, আমরা কিন্তু সত্যকে কখনো মানে সরায় ফেলে লাইফে চলতে পারি না। সত্য আমাদের জীবন চলে আসবে। তো এই যে আমি যখন আমার ভালোবাসার রাজকে নিয়ে গবেষণা করেছি, রাজের ফ্যামিলি সবসময় বলে আমি নাকি ভালো না, আমি ভালো না। তো আমি যে ভালো না, আমাকে একটা প্রমাণ নিয়ে আসেন না প্লিজ। কাকে দেখাতে চাচ্ছেন? আমি একটু বাংলাদেশ পাবলিককে দেখাতে চাচ্ছি যে বোন হাইকোর্টের একজন অ্যাডভোকেট, সে লাইফে 2টা বিয়ে করেছে। এই হচ্ছে তার, এই যে সঞ্জিত সাহা। এটা আসলে কে? এটা প্রিয়াঙ্কা কর্মকার, রাজের বড় বোন, যে অ্যাডভোকেট বললাম না হাইকোর্টের, এটা আগের জামাই, এটা আগের হাজবেন্ড, মানে ফার্স্ট হাজবেন্ড। আরেকবার সঞ্জিত সাহাকে দেখি দ্বিতীয় হাজবেন্ড প্রিয়াঙ্কার। আর এই সঞ্জিত আমরা সবাই চিনি না ভাইয়া, এই যে সঞ্জিত সাহা হচ্ছে দ্বিতীয় হাজবেন্ড। এই যে আপনি যতগুলো ছবি দেখলেন, প্রিয়াঙ্কা কর্মকার মানে রাজের বড় বোন, যে প্রফেশনালি হাইকোর্টের একজন লয়ার, আমি তো সেটাই বললাম যে রাজের মা সবসময় আমাকে বলে আমি বারের মেয়ে, আমি 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 ভালো না, রাজের মতো আরো 5টা পোলার সাথে আমার সম্পর্ক আছে। তো যেই ঘরে যে মার সন্তান 2টা বিয়ে করছে, রাজের বড় বোন 2টা বিয়ে করেছে। বর্তমান যে সঞ্জিত সাহা বলি, সঞ্জিত সাহা হচ্ছে সেকেন্ড হাজবেন্ড, আর ফার্স্ট হাজবেন্ডের ছবি তো আমি আপনাদের দেখালাম। তো এই হচ্ছে রাজের বড় বোনের ক্যারেক্টার। তো যেই মার সন্তান একজন অ্যাডভোকেট পড়াশোনা করায়া হাইকোর্টের একজন লয়ার বানাইছে, অথচ তার মেয়ে 2টা বিয়ে করছে, অথচ সে অন্য মেয়েকে আঙুল দিয়ে বলে তুমি ভালো না। কেন? আপনার ছেলে আমার সাথে এত কিছু করছে বলে, আমি অধিকার চাইছি বলে আজকে আমি ভালো না? আর আপনার মেয়ে 2টা বিয়ে করছে, আপনার মেয়ে ভালো?
আরে ভাই আমি তো ভালোবাসছি আপনার ছেলেরে, আর আপনার মাইয়া তো 2টা বিয়ে করছে, তার ক্যারেক্টার কোথায় ভালো হলো? সে একজন হাইকোর্টের অ্যাডভোকেট। তাহলে তুমি কি চ্যালেঞ্জ করতেছো যে তোমার তোমার চরিত্রে কোনো দাগ আছে কিনা বের করার জন্য? ভাই আমি তো অলরেডি আপনাদের ছবি দেখাইছি, রাজের বাবু 2টা বিয়ে করছে, 2টা বিয়ের জামাইয়ের ছবি সহ দেখাইছি। তা আমার কয়টা বিয়ে হয়েছে বা আমি কয়টা ছেলের সাথে কি করছি সেই প্রমাণগুলো যদি দেখাইতে পারে রাজের ফ্যামিলি, হ্যাঁ আমি তো বলবো হ্যাঁ আমি করছি। বাট রাজের মা, রাজের বোন, রাজের দুলা ভাই রাজ কি করতেছে সবকিছু তো আমি আপনাদের হাতে কলমে দেখাচ্ছি আপনাদের। আমি তো মুখে বলছি না, আমি হাতে কলমে দেখাচ্ছি। তো আমার কথা দেখেন ভাইয়া, যখন 31 মে রাজের ফোনটা বন্ধ হয়ে যায়, ওই সময় কিন্তু রাজের বাসায় প্রিয়াঙ্কা কর্মকার, মানে একটু আগে রাজের বড় বোনের যে ছবি দেখালাম, উনি কিন্তু একজন অ্যাডভোকেট। ওই বাসায় যেদিন এই ঘটনাটা ঘটতেছে ওই দিন ওই প্রিয়াঙ্কা কর্মকার ওই বাসায় ছিল, রাজের ছোট বোন ছিল, রাজের দুলাভাই সঞ্জিত সাহা বর্তমানে যে হাজবেন্ড সে ছিল, রাজের মা ছিল, ফুল ফ্যামিলি রাজের বাসায় ছিল। ওই সময় যদি নাম্বার ট্র্যাকিং করা হয় প্রত্যেকটা মানুষের, সবার কিন্তু লোকেশন একটাই হবে। তো দেখেন ভাই, যদি সবার লোকেশন সব পার্সন এক জায়গায় থাকে, তো কেউ কি বলতে অস্বীকার করবে যে রাজ যেদিন পলাতক হয়, রাজের ফোনটা যেদিন বন্ধ হয়, তার ফ্যামিলি কিছুই জানে না? তো আমি বলবো, যেই ঘরে সাংবাদিক আছে, যেই ঘরে হাইকোর্টের উকিল আছে, তাদের ঘরে সন্তান প্রতিদিন মদ খাইতেছে, দিনের মধ্যে প্রতিদিন সে 3 প্যাকেট সিগারেট খাইতেছে, সে একটা মেয়ের সাথে চুটায় প্রেম করতেছে, সবকিছু তার মা বোন জানে। মা বোন বাদই দিলাম, একজন অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে সে কিভাবে এগুলো দেখলো যে তার ভাই এত কিছু করতেছে এবং ভাইকে সে সহযোগিতা করতেছে? তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে তাদের সন্তান সন্তান আর ভাই আমি বলি অন্য সন্তান সন্তান না? ভাই আমি বলতে দেন, রাজের বড় বোন, আইন কিন্তু কোনো ইমোশনাল সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক দেখে না, আইন সবার জন্য সমান। তো যদি একজন অ্যাডভোকেট হয়ে তার সামনে তার ভাই একটা মেয়েকে রেপ করছে, প্রেম করছে, বিয়ে করবে বলে তার সাথে এতদিন সম্পর্ক করে, আপনি একজন অ্যাডভোকেট হয়ে কিভাবে এগুলো মেনে নিলেন? আপনি যখন অ্যাডভোকেট হয়েছিলেন, আপনাকে যখন পারমিশন রাষ্ট্র দিয়েছে, তা রাষ্ট্র কি আপনাকে এটাও পারমিশন দিয়েছিল যে আপনার ঘরে আপনার ভাই একটা মেয়েকে প্রতারণা করবে, ভালোবাসবে, বিয়ে করবে বলে সরে যাবে, আপনি তাকে সহযোগিতা করবেন? এই যে আজকে 5 মাস হয়ে গেছে, রাজ কিন্তু নাই। তো রাজ কি খাইতেছে, কোথায় থাকতেছে? রাজ কিন্তু প্রতিদিন মদ খায়, রাজ কিন্তু দিনের ভিতরে 3 প্যাকেট সিগারেট খায়। এই 3 প্যাকেট সিগারেট খাওয়ার টাকা কোথায় পাচ্ছে? রাজ তো কোনো ব্যবসা করে না, রাজ তো কোনো বিজনেস করে না, জব করে না, বিজনেস করে, রাজ কিছুই করে না। অথচ রাজের 3 প্যাকেটের সিগারেট টাকাটা কোথায় আসে, কোত্থেকে আসে? তার যে বাইকের খরচ, তেলের খরচটা কোত্থেকে আসে? তার মানে বলতে চাচ্ছেন যে খাচ্ছে, এগুলো টাকা কোত্থেকে আসে? যদি ফ্যামিলি তাকে না দেয়, তার মানে আমি কি বলবো, একজন মা বোন সহযোগিতা করতেই পারে তার ভাইকে, কিন্তু একজন অ্যাডভোকেট কিন্তু একজন আসামিকে সহযোগিতা করতে পারে না। তো প্রিয়াঙ্কা কর্মকার হাইকোর্টের একজন উকিল হয়ে তার ভাইকে সহযোগিতা করেছে। তো একজন বোন করতে পারে, একজন লয়ার করতে পারে না। তো তার বোন কি বলবে যে তার ভাইকে সহযোগিতা করে নাই? যদি সে না বলে, তাহলে যেদিন রাজের ফোনটা অফ হয়েছে সেদিন তার বোন ওই বাসায় কি করছিল? রাজের বাসায় রাজের বোন কি করতেছিল একজন হাইকোর্টের উকিল হয়ে? যদি তার সামনে তার ভাই এত ঘটনা ঘটাইতে পারে, তাহলে সে একজন অ্যাডভোকেট হয়ে যদি তার ভাইকে সহযোগিতা করে থাকে, তো আমি বলবো রাষ্ট্র আপনাকে সেই অধিকার দেয় নাই যে আপনি একজন আসামিকে সহযোগিতা করবেন। তো আমি কিন্তু রাজের ফ্যামিলিকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি হাইকোর্টে হোক, জজ কোর্টে হোক, আমি এই উত্তরগুলো চাই। আজকে দেখেন আমি ওয়ারেন্ট বের করেছি ভাই, 1 মাসের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত তারা জামিন নেয় নাই। তো জামিন নেননি মানে কি? ভাইকে পলায় রাখবেন, লুকায় রাখবেন? একতরফা মামলা হবে, একতরফা মামলার রেজাল্ট কি হয় অবশ্যই প্রিয়াঙ্কা কর্মকার হাইকোর্টের একজন অ্যাডভোকেট ভালো করেই জানে। তো দেখেন ভাই, এখনো জামিন নেয়, তারা কি কোর্টে সিলিন্ডার করবে না? আর কোর্টে সিলিন্ডার না করলে কি হবে? তারা ভাবতেছে এইভাবেই মামলা শেষ হয়ে যাবে। এত সহজ যদি মামলা হয়, তাহলে দেশে তো আইন বলতে কিছুই থাকবে না। আপনি এত কষ্ট করে লেখাপড়া করে হাইকোর্টের উকিল হয়েছেন এমনি এমনি? আজকে আপনার ভাই যে অন্যায় করেছে, আপনার কাছে ভাই বলে মাফ করছেন, তাই না, সহযোগিতা করছেন। আজকে আপনার কাছে যদি কোনো মামলা, নারী শিশু মামলা আসে, আসামিকে কি আপনি এইভাবে সহযোগিতা করবেন? আপনি কি এই পড়াশোনা করে হাইকোর্টের উকিল হয়েছেন? এই প্রশ্ন আমার প্রিয়াঙ্কা কর্মকারকে। নুপুরের কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একদমই ভিন্ন প্রশ্ন। সেটা হচ্ছে আমরা জেনেছি যে গোপনে রাজ বিয়ে করে ফেলছে। তো বিয়ে করার পরে যদি দেখা যাচ্ছে যে রাজ জনসম্মুখে আসলো এবং তারপরে কি আসলে নুপুর রাজকে বিয়ে করবে?
এই ভাই, রাজ বিয়ে করেছে, আমি তো জানি, আপনি কি করে জানেন? আমরা তো সাংবাদিকতা করি, আমরা তো জানি বোধহয় তো বললাম যে রাজ যদি বিয়ে করে ফেলে তোমার সাথে প্রতারণা, সে কিভাবে বিয়ে করে? আমার এটা প্রশ্ন। আচ্ছা, রাজ একটা কেন, যদি 100টাও বিয়ে করে তবু আমি রাজকে ছাড়ছি না। এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। বাংলাদেশ হোক, বাংলাদেশের বাইরে হোক, আমি পৃথিবী বলবো, ওয়ার্ল্ডে যে কোনো দেশ, যে কোনো প্রান্তে রাজ যাক না কেন, আমি ঠিকঠাক রাজকে খুঁজে বের করতে পারবো। সেই সামর্থ্য আমার আছে। আমি চাইলেই কিন্তু এখন আমার যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু সেটা করবো না। কারণ আমার সাথে যা করা হয়েছে, আমি এটা প্রশাসনকে জানাইছি, প্রশাসনকে আমি আরো জানাবো, আমি কোর্টে অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট সবাইকে জানিয়েছি, আমি আরো জানাবো। আমি যখন আমার অধিকারটা নিয়ে প্রশাসন, আইনের রাষ্ট্রকে আমি জানিয়েছি, আমি অবশ্যই আমার বিচারটা পাবো, আমি আমার অধিকারটা পাবো। তবে বিয়ে কোনো সাবজেক্ট না। রাজ বিয়ে করলে কি না করলে কি, রাজকে তো আমি ছাড়ছি না, এটা হলো আমার ফাইনাল কথা। উপরে তো ভিসা নাই, তাহলে সে দেশের বাইরে কিভাবে খুঁজবে? ভিসা নাই, ভিসা করে ফেলবো। করতে কতক্ষণ লাগে? তাহলে রাজের প্রতি আর ভালোবাসা নাই, এখন শুধু প্রতিশোধের আগুনই জ্বলছে নুপুরের। আমি প্রতিশোধ বলবো না, আমি শুধু বলবো কর্ম যেমন ফল তেমন পেতে হবে প্রত্যেকটা মানুষকে। আজকে আমি যা করব তা আমি হাসি মুখে মেনে নিব, কারণ আমি ভালো করেই জানি আমি কি করেছি, তার প্রাপ্য আমাকে একদিন পেতেই হবে। তো রাজ যা করছে, রাজের ফ্যামিলি যা করছে, তার ফল রাজের ফ্যামিলিকে ভোগ করতেই হবে। কারণ একটা ঘরে একটা সাংবাদিক আছে, একটা ঘরে একটা হাইকোর্টের উকিল আছে, তাদের সন্তান এত কিছু করে ফেলে একটা মেয়ের জীবনে, এরপর তার ফ্যামিলি চুপচাপ, তার ফ্যামিলি কোনো কিছুই বলছে না, তার ফ্যামিলি সহযোগিতা করতেছে উল্টা ছেলেকে। কিভাবে সম্ভব? একজন সাংবাদিক কি এটা করতে পারে ভাই? মিডিয়া প্রত্যেকটা সাংবাদিকের কাছে আমার এই প্রশ্ন, একজন সাংবাদিক হয়ে কিভাবে তার শালাকে সাহায্য করছে, কিভাবে একজন হাইকোর্টে উকিল হয়ে ভাইকে সাহায্য করছে। আইন সবার জন্য সমান। রাজের বোন এগুলো করতে পারে না। যদি সে করেই থাকে, অবশ্যই বললাম যেদিন রাজের নাম্বার বন্ধ হয়েছে ওই দিন রাজের ফুল ফ্যামিলি রাজের বাসায় ছিল। নাম্বার ট্র্যাকিং করলে প্রত্যেকটা মানুষের লোকেশন একই জায়গায় আসবে। যদি একই জায়গায় এসেই থাকে তো কি করে অস্বীকার করবেন যে আমি জানি না? প্রিয়াঙ্কা কর্মকারকে আমি বলছি, আপনি কি করে বলবেন যে আপনি জানেন না? না করার প্রশ্ন আমি রাখি নাই। আপনি রাজের মায়ের উপর ক্ষিপ্ত, আপনি হচ্ছে যে প্রিয়াঙ্কা কর্মকার ক্ষিপ্ত, এবং যে রাজের দুলাভাইয়ের উপরে ক্ষিপ্ত। তাদের উপর ক্ষিপ্ত কেন? তারা তো কোনো দোষ করেনি, দোষ তো করছে রাজ, প্রতারণা করছে, সে পালিয়ে গেছে। আরে ভাইয়া শোনেন, রাজ ভুল করেছে। ভুল যে করে আর ভুলকে যারা সহযোগিতা করে তারা সমান অপরাধী। আমি তো বারবার বলতেছি, হ্যাঁ রাজ আমার সাথে প্রতারণা করছে, রাজ আমার সাথে অন্যায় করেছে, কিন্তু অন্যায় সহযোগিতা তো তার ফ্যামিলি করতেছে। আমি কি করে বললাম? রাজে প্রতিদিন 3 প্যাকেট সিগারেট খায়, তার বাইকের তেলের খরচ, তার সিগারেটের খরচ, তার মদের খরচ কে দিতেছে? শ্বশুর দিতেছে। সে তো বিয়ে করছে। আচ্ছা, যদি শ্বশুর দিয়ে থাকে তাহলে আমি বলবো শ্বশুরেরও ভুল আছে। শ্বশুর কি দেখে নাই যে তার যে মেয়ের জামাই কি কি করে আসছে, সে কি করে তার মেয়েকে বিয়ে দিল? আমি তো মামলা করেছি, নিউজ করেছি, বিয়ের আগে করেছি। তো বিয়ের আগে যদি করেই থাকি তো আপনি কতটা জেন্টাল, সবকিছু জেনে শুনে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন। আমার তোমার ভাষ্য হচ্ছে যে সবাই অপরাধী। অবশ্যই, যে অন্যায় করে আর যে অন্যায়কে সহযোগিতা করে সবাই অপরাধী আইনের চোখে। তুমিও তো তাকে ভালোবাসছো, ভালোবেসে আজকে ফাঁসে গেছো, এটা কি অন্যায় না? ভালোবাসা কোনো অন্যায় না। ভালোবাসার পরে হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাস ভালোবাসা যেখানে থাকে সেটা কোনো অন্যায় না ভাই। তবে হ্যাঁ, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনই অপরাধী। কিন্তু আমি কিন্তু অন্যায় সহ্য করছি না, সো আমি অপরাধী কোথায় হলাম? সেটা হচ্ছে যে ধরো যে রাজ আজকে বড় লোক, হ্যান্ডসাম দেখতে, রাজ যদি একজন রিক্সা চালক হতো তাহলে কি তার এই ভালোটাই বাঁচতো? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, আমি কিন্তু রাজ জেনে রাজকে ভালোবাসছি। আমি কিন্তু জানতাম না রাজ কোথাকার, আমি আগেই বলেছি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমার একটু জানার, সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে রাজের বাবা অনেক আগেই নেই আর কি পৃথিবীতে। সেই প্রসঙ্গে যদি একটু বলতেন যে ওখানে ওদের ফ্যামিলিতে যাওয়ার পরে আসলে কি কি জানলেন? প্রথমত রাজের বাবা, ওনার নাম হচ্ছে রঞ্জিত কুমার কর্মকার। আচ্ছা। তো উনি সিটি কলেজে, ধানমন্ডি সিটি কলেজে প্রফেসর ছিলেন। উনি মারা যায় অনেক বছর, রাজের 2 বোন যখন অনেক ছোট ছিল তখনই রাজের বাবা মারা যায়। আল্লাহ তাকে বেশ নসিব করুক।
অনেক ভদ্রলোক ছিলেন, রাজ আমাকে বলেছে। এবার রাজের বাবাকে আমি কখনো দেখিনি, কিন্তু তার ছবি দেখে আমি যতটুকু বুঝি রাজের বাবা আসলে খুব ভালো ব্যক্তির পার্সন ছিল। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি তার যেন আল্লাহ বেস্ট নসিব দান করে। তো আমার কথা হচ্ছে, যদি এই ইয়াং বয়সে 3টা সন্তান রেখে মারা যায় ওই নারী, রাজের মার কথা বলছি, ওই নারী কিভাবে তার এই 3টা সন্তান লালন পালন করেছে? তা আমি বলবো, এই যে শুধু লালন পালন না, একটা মেয়েকে আপনি হাইকোর্টের অ্যাডভোকেট বানিয়েছেন, আর একটা মেয়ে ভালো জব করছে, রাজও মোটামুটি ভালো পড়াশোনা করেছে। তো এই যে এত কিছু আপনি একা একা করেছেন একজন নারী হয়ে, কিভাবে সম্ভব? তারা তো বা বড় লোক, তাদের জায়গা সম্পত্তি থাকতে পারে, তাই না? আমি যতটুকু জানি রায়ের বাজার যে ফ্ল্যাটটা, এটা রাজদের নিজের। এরপরে যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটা কিন্তু আমার জানা নাই। তো আমি বলবো, রাজের বাবা যদি সিটি কলেজের প্রফেসর হয়ে থাকে, তার মানে কি তার এডুকেশন, ছাত্রছাত্রীদের নিয়ে তার ব্যবসা বা পড়াশোনার একটা কাজকর্ম ছিল, সেই জায়গা থেকে তাদের কোনো ব্যবসা আছে কিনা আমার মনে হয়। আর যদি ব্যবসা থেকেও থাকে, সেটা কিসের ব্যবসা? সেই ব্যবসাটা কিন্তু যদি আমরা তদন্ত করি অবশ্যই জানতে পারবো যে কিসের ব্যবসার উপর ভিত্তি করে এই 3টা সন্তান এই রাজমা বড় করেছে, এবং এতটাই জেন্টেল মেয়েদের লালন পালন করে শিক্ষা দিয়েছে যে তার সন্তান যদি প্রতারণা করে, ক্রাইম করে, তার মেয়ে তাদেরকে সহযোগিতা করবে। আমার কাছে মনে হয় অ্যাডভোকেট পড়াশোনা করার সময় তারা বই লেখা ছিল যে আইন সবার জন্য না, আইন হচ্ছে শুধু নির্দিষ্ট আত্মীয় স্বজনের জন্য। ভাই যদি অন্যায় করে, একজন অ্যাডভোকেট হয়ে তোমাকে সহযোগিতা করতে হবে। আমার কাছে মনে হয় যদি সেটা নাই হতো, তাহলে তো একজন অ্যাডভোকেট হয়ে কখনোই একজন প্রতারককে কখনোই সহযোগিতা করতে পারে না একজন অ্যাডভোকেট হয়ে। এই তো সেটা হচ্ছে যে একদম আমরা শেষের দিকেই, সেটা হচ্ছে যে আমি জানতে চাই যে নূপুরের সংসার চলে কিভাবে এবং পরিবারে কে কে আছে? হ্যাঁ, প্রথমত ভাইয়া, আমি যখন আমার আম্মা মারা যায় 3 বছর বয়সে রেখে, আচ্ছা, তখন থেকেই বাবা 1 মাসের মাথায় বিয়ে করে। তখন তো আমি একদম 3 বছরের একটা বাচ্চা, আমার ভাই বোন কেউই ছিল না। তার মানে কি আমার বাবা তখন অনেক ইয়াং। তো ওই সময় বাবা একটা বিয়ে করে। বিয়ে করার পর আমার ওই স্টেপ মাদারের ঘরে আমি বড় লালন পালন করেছে, আমি বড় হয়েছি। এবং আমার বাবা কিন্তু একদমই গরিব। আমি কখনোই বলবো না যে আমার বাবা অনেক বড়লোক। তবে হ্যাঁ, আমাদের বর্তমানে ঢাকায় যে ফ্ল্যাটটা আছে সেটা কিন্তু একদম আমার যে শেয়ারিং বলে না, মানে আমার চাচা আছে ওইখানে, আমার পুরা আমার আরো 2-3টা চাচা আছে ওই বাসায়, মানে এক একটা ফ্ল্যাটে তার মালিক। তো এই যে বাবা যে ফ্ল্যাটটা কিনে নিয়েছে, কিন্তু এই ফ্ল্যাট কিন্তু আমার বাবা বিক্রি করে দিয়েছিল, পরে আবার কিনেছে। কেনার পরে যে আমি বললাম না ভাই, আমার 2 কাঠা জমি আমার বাবার নামে ছিল, ওই 2 কাঠা জমি কিন্তু আবু বিক্রি করে তার কিছু টাকা জমিয়ে সে এই ফ্ল্যাটটা কিনেছে। তো আমার বাবা কিন্তু কোনো অবৈধ কাজে জড়িত না। যদি আপনারা তদন্ত করে দেখেন, দেখবেন আমার বাবা কিন্তু মানে দিনে আনে দিনে খায়। একদমই গরিব আমরা কখনোই বলবো না আমরা অনেক পয়সাওয়ালা। তবে হ্যাঁ, আমার একটা প্রপার্টি আছে, জমি আছে। এই জমিটা আমার নিজের না, আমার মার জমি, মারটা আমি পেয়েছি। আর বাবার ঢাকায় যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটাও মনে কিন্তু আপনি সবার শেয়ারে কিনেছে। আমার আব্বুর হলো একার বাসা না। তো এই যে আপনি যেটা বললেন, এইভাবেই আমার বড় হয়েছি। তারপর আমি আপনার কাপড়, মানে বিজনেস কাপড় করি, যেটা অনলাইনে সেল করতাম। এখন আমি ঝামেলার জন্য সেল করতে পারছি না। আমি 3 পিস শাড়ি এগুলো সেল করতাম। আর আমার যে জমিটা আছে, জমিটা আমি জমিটা আরকি জাস্ট জমিটা ভাড়া দিতাম। ভাড়া দিয়ে ওখান থেকে কিছু টাকা আসে, এবং আমার কাপড় সেল করে কিছু টাকা আসে। এটা দিয়ে আমি মোটামুটি চলে যায় আরকি আমার লাইফ। দর্শক, আমরা কিন্তু রীতিমতো কথা শুনছি এবং তার জীবনের গল্প কিন্তু আসলে জানছি। সেটা হচ্ছে যে তোমার বাবা 2য় বিয়ে করলো এবং তুমি আসলে মানে সৎ মায়ের ঘরেই বড় হয়েছে, এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই। তোমার ভাই বোন কয়জন? আমার স্টেপ ব্রাদার 2 টা আর 1 সিস্টার। পরিবার থেকে নানান ধরনের মানে বিতর্ক এবং হচ্ছে যে এক কথা বলতেই গেলে যে রাজকে খুঁজতে গিয়ে ভাইরাল, সেখানে পরিবার থেকে ভাই বোন কেউ কখনো আসলে চোখ বন্ধ করে কথা শোনায়নি? হ্যাঁ, রাজকে খুঁজতে গিয়ে আমি ভাইরাল না। 2019 আমি মায়া দ্য লস্ট মাদার ফিল্ম করে ভাইরাল হয়েছি। এখন হয়তো পাবলিক বেশি জানে, কারণ এই নিউজটা আজকে 5 মাস ধরে চলছে। আরো 5 মাস, আরো 1 বছর চলবে যত পর্যন্ত আমি সমাধান না পাবো। আর ফ্যামিলিতে সহযোগিতা না, আমি ছোটবেলা থেকেই নিজের উপর ডিপেন্ড করে বড় হয়েছি। হ্যাঁ, বাবা তো অবশ্যই আমাকে সহযোগিতা করতো একটা সময়।
এখন করছে না। এখন যেহেতু আমি নিজেই কাপড় সেল করছি, জমি ভাড়া দিচ্ছি, তো যেহেতু আমি নিজেই কিছু করতে পারছি, তো ওই জায়গা থেকে আমি বাবাকে বরঞ্চ সহযোগিতা করি আমি। এখন আর বাবার কাছে আমি কোনো হেল্প নিচ্ছি না। আর সৎ ভাই বোন, সৎ মা যদি থাকে ওইখানে তো আমি কেন, সবারই তো একটু একটু ঝামেলা থাকে। যেহেতু রাজ বিয়ে করে ফেলছে, এই ফাইজলামি করছেন কেন? কিসের বিয়ে করেছে? বারবার কেন বলছেন বিয়ে করেছে? না আমরা আমরা জেনেই বলছি যে রাজ গোপনে বিয়ে করছে। যদি ধরেন যে বিয়ে করছে তো বা বিয়ে করতে পারে ভাই। না আমি এটাই বলছি আকাশ ভাই, আমি কিন্তু এগুলো আপনার পছন্দ করছেন, কারণ আমি যেটা জানি না আপনি সেটা কেন বারবার বলছেন? আরে বাবা আমি ধরে নিচ্ছি যে রাজ বিয়ে করছে। কেন না ধরা ধরে না, কেন ধরবেন? যদি আমি তো এটা বলছি যে রাত যদি বিয়ে করে সেক্ষেত্রে সেই একই কথা আসতেছে। বাবা এটা তো মাইনাস না, মাইনাস প্লাস তো আপনার ভাবেই তো এটা করতে হবে। আমি মাইনাসটাই ভাবতেছি। ক্যারেক্টারটা এরকম, আপনি এরকম ঝামেলা করেন সবার সাথে। না না ঝামেলার জন্য না, বিষয়টা হচ্ছে যে রাত যদি বিয়ে করে সেক্ষেত্রে তো মনে হয় বিয়ে করবে কিনা। না ভাই, বিয়ে করলে ছাড়ুন না। তাই অন্য জায়গায় বিয়ে করার কি প্ল্যান নাই? দেখা যাচ্ছে যে বরিশাল, নোয়াখালী, কার বিয়ে করার কথা? চিটাগাং, খুলনা। তুমি কি আর বিয়ে করবে না রাজ ছাড়া? না, রাজ হলো না, মরে গেল, রাজ পৃথিবীতে নাই। আরে ভাই বিয়ের কথা কেন আসছে? মানে অন্য কোন জেলায় আসলে বিয়ে করার প্ল্যানিং নাই, সেটা বলছি। কি মুশকিল, ভালোবাসি একজনকে, বিয়ে করবো আরেকজনকে, কিভাবে সম্ভব? রাজ নেই, বিয়ে করে ফেলছে, তখন কি করবা? ওই যে রাজের পেছনেই থাকবো, রাজকে তো ছাড়বো না, রাজকে আমি ছাড়বোই না, ও বিয়ে করলে আর ছাড়া যাবে না। তার মানে হচ্ছে যে নূপুর আর বিয়ে করছে না, রাজই তার জীবনের সর্বশেষ পুরুষ, এরকম? তবে আমি একটা কথা বলবো ভাইয়া, আপনার কথাতে আমি জানি না যে রাজ আসলে ম্যারেজ করার প্রশ্নই আসে না, তবুও বলছি যে পুরুষ মানুষ বিয়ের আগে কোনো নারীর সাথে ফিজিক্যাল সম্পর্ক করে, তাও ভালোবেসে, ওই পুরুষ মানুষ কিন্তু কখনোই প্রপারলি সংসার করতে পারে না। কারণ আমরা যদি বাইরে কোনো কিছু খেয়ে টেস্ট পাই, ঘরের খাবার আমাদের ভালো লাগে না, সে যতই সুন্দরী ওয়াইফ হোক না কেন। আমি কিন্তু সুন্দরী না, তার রাজ কেন 1.5 মাস আমার কাছে ছিল, তো রাজ কিন্তু সুন্দরের পূজারী না। রাজ হচ্ছে ভালোবাসা আর প্রাকৃতিক যে শারীরিক ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটার ক্রেজি সে। তা আমি বলবো রাজের ওয়াইফ কতটুকু কি হয় আমি জানি না, তবে বাইরে যেহেতু তুমি পেয়েছো আমাকে, ঘর তোমার কাছে ভালো লাগবে, এটা আমি তোমাকে লিখিত দিব। তোমার ছেলে যদি তার বউ তাকে বেশি ভালোবাসে, ভাইয়া ভালোবাসার পাগল যদি রাজ হইতো, তা রাজ বিয়ের আগে কোনো মেয়েকে স্পর্শ করতো না। রাজ যদি ভালোবাসার কাঙ্গাল হইতো, তাহলে তো বিয়ের আগে কোনো মেয়েকে স্পর্শই করতো না। কোনো মেয়ে মানে তোমাকে ছাড়াও কি রাজের সাথে সম্পর্ক ছিল? আমি আমার কথা আসলাম, যদি রাজ ভালোবাসা কাঙ্গাল হইতো, রাজ যদি সুন্দরের পূজারী হইতো, তাহলে রাজ আমাকে 1.5 মাস আমার কাছে থাকতো না। রাজ আমাকে, আমি যে সুন্দর না এরপর আমার কাছে থাকতো না ভাইয়া। যেহেতু রাজ আমার কাছে ছিল, 1.5 মাস আমার সাথে ছিল। বিয়ের আগে বললাম না, বিয়ের আগে যে পুরুষ মানুষ একবার কোনো নারীর কাছে যায়, সে কখনো সংসার করতে পারে না। আর যাই হোক, সে সামাজিক জায়গা থেকে সম্মান দিবে, সম্মান তো দিয়েছে। সম্পর্ক মানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কিছু সম্মানটাই না, সম্মানের পাশাপাশি বিশ্বাস, ফিজিক্যাল শারীরিক সম্পর্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের সমাজে এত ডিভোর্স হচ্ছে কেন? হাজবেন্ডের সাথে ওয়াইফের ভালো ফিজিক্যাল রিলেশন নাই, বা ওয়াইফের সাথে হাজবেন্ডের ভালো ফিজিক্যাল রিলেশন নাই, এর জন্য কিন্তু অনেকে সেপারেট হয়ে যাচ্ছে। এটা আপনারা যারা বিবাহিত পুরুষ আছেন, বিবাহিত নারী আছেন, তারাই বলতে পারবেন, আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। ইন টোটাল নূপুরের ভুল কি ছিল? আমার ভুল ছিল রাজকে বিশ্বাস করা। এখন কি বিশ্বাস করেন না? বিশ্বাস করি। ভালোবাসেন না? ভালো তো বাসি। আজকে নূপুরকে যতটা সুন্দর লাগছে, তাহলে এই ছাপনি মার্কা মেকআপ এবং চুল লাগিয়ে কেন প্রথম আসা হলো? এই প্রশ্নের অ্যানসার আমি ফার্স্ট টাইম নিউজে দিয়েছি, তো আমি এখন আর দিতে চাই না। না আমাদের দিতে হবে, আমি তো জানি না, এটা বলতে হবে। একটু আগে আপনি যখন এর আগে যে নিউজটা নিয়েছেন সেখানে আমি বলেছি, তো এক কথা আমি আসলে একবারই বলি, একবারে ধরো না। আজকে তো সুন্দর লাগছে, তাহলে প্রথমেই ক্যামেরায় এসে যখন প্রথম ধামাকাটা হলো, আমার ইচ্ছা মানে ওই মেকআপটা দেখে তো আসলে গালাগালি এবং আমার ইচ্ছা ছাপড়ি বলছে, তাই না? আমার মন চাইছে, তো মন চাইলে হবে, এটা সমাজ বলে কথা আছে না? আমার যেমন যেমন তাই করব, কে কি খারাপ করছে না ভালো করছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমি কি চাই সেটা ইম্পর্টেন্ট। সমাজ যদি আপনার পক্ষে না থাকে, আপনি কি সঠিক বিচার পাবেন? সমাজ কখন পক্ষে থাকে? সমাজ তো সারা জীবন নেগেটিভই বলে যায়, পজিটিভ কখন বলছে?
শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা নিউজে আপনারা দেখবেন সমাজের মানুষ কিন্তু সব সময় একটা মানুষকে বাজেট কথাই বলে, ভালো কথা বলে। যে আমি এত কথা বলছি, সমাজের মানুষ এটা বলবে, হ্যাঁ আপনি তো এটা বলেন সেটা বলেন। আরে ভাই, আপনাদের তো কাজই সারাক্ষণ ভিডিও দেখবেন, অনলাইনে বসে বসে ভালো কথা না বলে মন্দটাই বলেন। এটা হচ্ছে বাঙালি জাতির প্রবলেম। তা আমি বলবো, ভালো না মন্দ না, আপনারা যেটা ভালো মনে করেন অবশ্যই ভালোটা বলেন, যেটা মন্দ ভাবেন সেটা মন্দটাই বলেন। তবে একটা মানুষকে কন্টিনিউ বাজে বলে যাবেন, এটা আসলে আপনাদের রাইটে আসে না আমি বলবো। কারণ কি, আমি যদি একটা মানুষকে বকা দিই, আমার বকা দেখে দেখবে আরো 5টা মানুষ বকা দিতেছে। আমি যদি একটা মানুষকে সালাম দিয়ে কথা বলি, আরো 5টা মানুষ সালাম দিয়ে কথা বলছে। কেন? আপনি তো আর বাচ্চা না যে আপনারা একজনকে দেখে দেখে শিখবেন। আপনি যা জানেন, আপনি যা বোঝেন, আপনি সেটাই বলেন। অন্যটা দেখে অন্যটা বলে এটা কাজটা কখনোই করবেন না। সোশ্যাল মিডিয়াতে কোন কমেন্টটা খুব মানে হৃদয়ে থাকে না, যে দাগ কেটে গেছে, যে মানে কোনটা ভালো লাগছে, যে কমেন্টটা খুব ভালো? ভাইয়া আমি একটু কি? কান্না করেছিলাম, আচ্ছা। মানে আমি ইমোশনাল বেশি হয়ে গিয়েছিলাম, আমার অনেক কষ্ট লেগেছিল। আমি আসলে কান্নাই করে দিয়েছিলাম কথা বলতে বলতে একটা নিউজে গিয়ে। ওই কান্নাটা দেখে অনেক আপু বলেছে যে নূপুরকে মেকআপ ছাড়া এখন অনেক ভালো লাগছে, এবং মেকআপ ছাড়া নূপুরকে অনেক ইনোসেন্ট লাগছে, এবং এই কান্নাটা নূপুর কেন আরো কাঁদেনি, আরো আগে কেন বোঝায়নি, তাহলে মানুষ কিন্তু আরো ভালো কমেন্টস করতো। তো আমার কথা, আমি মেকআপ করলে আপনারা বাজে কথা বলবেন, আমি মেকআপ না করলে আপনারা ভালো কথা বলবেন, বা আমি কান্না করলে আপনাদের মায়া লাগবে, আমি কান্না না করলে আপনাদের মায়া লাগবে না, এটা ঠিক না। তাহলে কি নূপুরের মেকআপ করাটা আসলে ভুল ছিল? ভাই মেকআপ কি শুধু আমিই করি, আর কেউ মেকআপ করে না? না, মেকআপটা তো ভালো ভালো ছিল না। মানে আমি তো একজন দর্শক, তাই না? আমার তো বলার অধিকার ছিল। ওই মেকআপটা তো ভালো ছিল না। তাহলে ওই মেকআপটা কেন করলো নূপুর? আসলে মেকআপটা কেন করলো? আমি আগেই বলেছি আমার ইচ্ছা। আচ্ছা, আপনি কি করবেন করেন, যা ইচ্ছা করেন। আরেকটা বিষয় বলবো, যে কোন কমেন্টটা আসলে আপনার খুব খারাপ লাগছে, যে এই কমেন্টটা আপনি নিতে পারেননি, খুব কষ্ট এবং সারা রাত খাচ্ছেন? অনেকে বলেন যে আপনি বিয়ের আগে কেন রাজের বেডে গিয়েছেন। এখন রাজের বেডে আমি বিয়ের আগে গিয়েছি না রাজ আমাকে নিয়ে গেছে, এটা তো আসলে কেউই জানে না আমি ছাড়া। এখন রাজ আমাকে ভালোবেসে নিয়ে গেছে না নিজের প্রয়োজনের জন্য নিয়ে গেছে, এটা তো রাজ আর আমিই জানি, জনগণ তো আর জানে না। জনগণ একটা কথাই বলে, আপনি কেন বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন করেছেন। আরে ভাই, আপনি একটা কথা সবসময় বুঝেন, মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করতে শেখায়, ভালোবাসতে শেখায়, তখন কিন্তু নিজেকে আর কন্ট্রোল করা যায় না, যদি ওই মানুষের প্রতি দুর্বলতা কাজ করে। তো আমার অবশ্যই রাজের প্রতি দুর্বলতা কাজ করেছে বলেই আমি রাজকে এতটাই বিশ্বাস, এতটাই ভালোবেসেছি যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি রাজের কথা শোনার জন্য। আর রাজ যখন আমার সাথে জোর করে আমাকে বিছানায় নিয়ে গেছে, তখন আমি চিৎকার করলেও রাস্তা আর আমার কথা শুনবে না, কারণ রাস্তা অলরেডি বুঝে গেছে যে আমি রাজকে ভালোবাসি। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু এটাই সত্যি। আমি তাকে ভালোবেসেছি, অনেক বিশ্বাস করেছি, কিন্তু আমাকে যে বিছানায় নিয়ে জোর করে আমাকে কি করেছে এটা তার জনগণ জানে না, এটা শুধু আমি জানি, আমার রাজ জানে। তো আপনারা কখনোই এই বাজে কথা বলবেন না যে একটা মেয়ে জোর করে, মানে জোর না করলে একটা ছেলে কখনোই করতে পারে না, এটা ভুল কথা। একটা ছেলে যখন জেনে যায় একটা মেয়ে তাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, তখন তাকে রেপ করতে তার দ্বিধা লাগে না। নূপুর, সেটা হচ্ছে যে দর্শকের হয়ে আমি বলছি, দর্শক, আপনি একজন পাবলিক ফিগার, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে নানা রকম বক্তব্য দিবেন, এটা আপনার স্বাধীনতা। এটা তো দর্শকের স্বাধীনতা, আপনাকে গালি দিবে, আপনাকে বকা দিবে, আপনাকে শাসন করবে, এটা তো দর্শকের স্বাধীনতা। তাহলে আপনি দর্শকের উপর আসলে খেপেন কেন এবং তাদের উপর ক্ষিপ্ত কেন? ভাইয়া আমি কিন্তু খেপে যাইনি, আমি বলেছি আমাদের বাঙালি জাতির প্রবলেম হচ্ছে আমরা বেসিক্যালি নেগেটিভটাই বলি, নেগেটিভটাই চিন্তা করি, কিন্তু নেগেটিভ পেছনে যে কি ঘটে যায় ওটা আমরা কখনোই চিন্তা করি না। আমরা কখনোই, যেমন আপনি পরিমণি আপুকে নিয়ে কিন্তু একটা কথা বলেছিলেন, পরিমণি আপুকে মানুষ অনেক, তার মেকআপ সুন্দর হয়, সে অন্যায় করলেও মানুষ পার পেয়ে যায়, কিন্তু আসলে আপনার মেকআপ সুন্দর না বিধায় আপনি বকাগুলো খাইছেন। আপনি মেকআপের কথা বলেননি, আপনি বলেছেন পরিমণি আপুর ক্যারেক্টার নিয়ে কথা। হ্যাঁ, আমি তো বলছি আপনার হচ্ছে যে মেকআপ সুন্দর না, আপনি ভালো মানুষ, সেখানে আপনি বিচার পাচ্ছেন না। পরিমণির মেকআপ ভালো সুন্দর, সে হচ্ছে যে আপনার হচ্ছে 1200 গুণ এক্স খারাপ, কিন্তু সে পার হয়ে যাচ্ছে। তার মানে কি মেকআপই আপনার মূল সমস্যা ছিল? আমি বলি, এই যে আমার যে মেকআপটা, এখন আমাকে ভালো মন্দ ইম্পর্টেন্ট, আমার কাছে আমার যেটা ভালো আমি সেটাই করেছি। এখন এটা যদি জনগণের পছন্দ না হয়, আমি তো বকা তো দিবে, জনগণের ভালো লাগবে, জনগণের পছন্দ হচ্ছে না ভাইয়া, জনগণের পছন্দ হচ্ছে না বলেই কিন্তু আমি এখন ট্রাই করি জনগণ যেভাবে আমাকে দেখতে চায় আমি ওইভাবেই
ক্যামেরায় প্রেজেন্ট করব নিজেকে। আর যেটা আপনি পরিমণি আপুকে নিয়ে বলেছেন, যে পরিমণি আপু মানে ক্যারেক্টার নিয়ে যে কথাটা বলেছেন, আমি বলবো একটা নারী, একটা মহিলা ছোট থেকে যে কিভাবে সাফার করে এই জীবনে এতটুকু পর্যায়ে আপনি রাজের বোনকে হচ্ছে নাম ধরে রাখছেন, আর পরিমণি আপু করে রাখছেন। আপনি কি পরিমণিকে ভয় পান? কেন আমি পরিমণিকে ভয় পাবো কেন? আপনি রাজের বোনকে ধুয়ে দিচ্ছেন, রাজের মাকে ধুয়ে দিচ্ছেন, ভাইয়া রাজের দুলাভাইকে ধুয়ে দিচ্ছেন, আপনি পরিমণিকে আপু ডাকছেন। আচ্ছা তার মানে আপনি কি পরিমণিকে ভয় পান? আচ্ছা আমি পরিমণিকে কখনোই ভয় পাই না। আমি পরিমণিকে রেসপেক্ট করে কথা বলছি। আর রাজের বোন তো মানে আমি একটা সময় রাজের বোনকে আমি আমার বোন মনে করতাম, কিন্তু একটা বোন যখন একটা নারী হিসেবে, একটা বোন হিসেবে, একজন লয়ার হিসেবে আমাকে চিন্তাও করে না, তো আমি তাকে কেন রেসপেক্ট করব? কেন করব? আমার প্রশ্ন এখানে। আমি যাদেরকে এত সম্মান দিলাম, যার ছেলেকে, রাজের বড় বোনকে বলবো, রাজের মাকে বলবো, আমি আপনার ভাইকে, আপনার সন্তানকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, এটা আমার অন্যায়? আমার বিশ্বাস করা ঠিক ছিল না? আমি বিশ্বাস করেছি, রাজের কথা শুনেছি, রাজকে আমি যথেষ্ট সম্মান করেছি বলে আজকে আমাকে এইভাবে যারা চিন্তা করে যে আমি ভালো না, তাদেরকে কিভাবে আমি সম্মান দিয়ে কথা বলবো? আমাকে একটা মানুষ অপমান করেই যাবে, একটা মানুষ আমাকে কষ্ট দিয়েই যাবে, আমি এরপর তাদেরকে সম্মান করব? কিভাবে সম্ভব? আমি তো একটা মানুষ। আপনি পারতেন না? আপনাকে তো 20 লাখ টাকার একটা অফার দিয়েছিল, টাকা নিয়ে ভালো থাকতেন, সুখে থাকতেন, রাজকে ভুলে যেতেন। আস্তে আস্তে তো ভুলে যাচ্ছেন। আপনি কি বলছি রাজকে ভুলে গেছি? আমার কাছে মনে হচ্ছে যে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছেন। আচ্ছা, কখনো কি আসলে রাজকে পাবেন আপনার মনে হয়? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, একটা মানুষকে পাওয়া কোনো ব্যাপার না। যদি আপনার কাছে তাকে পাওয়ার মতো কিছু জিনিস থাকে, যেটা আমার কাছে আছে, আমি চাইলে মুহূর্তে রাজকে খুঁজে বের করতে পারি, বাট সেটা কিন্তু অবৈধ হবে। আমি তো রাজের বোনের মতো না যে আমি একজন উকিল হয়েছি, উকিল হওয়ার পর আমি অবৈধ কাজ করব। আমি সেটা করব না। আমি প্রশাসনকে জানিয়েছি, আমি কোর্টে অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, আমি যা চাই বৈধভাবে চাই, অবৈধভাবে না। আর আপনি যেটা বলছেন যে টাকার কথা, 20 লাখ টাকা, রাজের সাথে যখন আমি একসাথে সম্পর্কে ছিলাম, তখন আমি রাজের কাছ থেকে কখনোই টাকা আশা করি নাই। তবে হ্যাঁ, আমার যদি কখনো প্রয়োজন হতো আমি রাজকে বলতাম আমার একটু হেল্প করো, আমার বাসায় যেতে হবে, বা আমি কিছু কিনতে চাই, তখন রাজা আমাকে নিজেই কিনে দিত আমাকে। রাজের সাথে কোনো টাকার পয়সা সম্পর্ক ছিল না। তো যেই সম্পর্কে টাকা পয়সা লেনদেন না, আমি সেখানে কিভাবে রাজের না, এখানে একটা কথা আছে, এই যে না 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 হোটেল বারে মদ খেতেন, বিভিন্ন জায়গায় ঘুরতেন, এগুলো সব তো রাজের টাকা। আপনি কি টাকা খরচ করতেন? আচ্ছা, কোন হাজবেন্ড কি কখনো ওয়াইফের কাছে টাকা চায়? আমরা তো হাজবেন্ড ওয়াইফ না, আমরা তো বিয়ে করিনি। শেষ করে ভাই, আমাকে কথা বলা শেষ করতে দিবেন। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ বাদই দিলাম, কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন ঘুরতে যায় বা কোথাও খেতে যায়, কখনো কি দেখেছেন যে কোনো মেয়ে ইনভেস্ট করে ছেলে তাকে খাওয়াচ্ছে না? এটা কেন? কারণ আপনারা ছেলে মেয়ে যদি সমান অধিকার হয়, তাহলে শুধু ছেলেরা কেন টাকা দেবে? ফুচকার টাকা কেন ছেলেরা দেবে, মেয়েরা কেন দেবে না? আমি বলি ভাইয়া, আপনি দেখেন যে আইফোন 17 যে প্রো আসছে, যে ঠিক আছে ম্যাক্স প্রো যেটাই বলেন, একটা ছেলে মেয়েকে কেন গিফট করে? একটা মেয়ে গিফট করতে পারে না? ভাইয়া, যে মেয়ে গিফট করতেছে সে তাকে জোর করে ভালোবাসা পাওয়ার না। আপনারা আসলে এই জায়গাতে আপনারা হচ্ছে যে হেরে যাচ্ছেন। একটা ছেলে খরচ করবে, একটা মেয়ে করবে না। আকাশ ভাইয়া, আপনাদের প্রেম আসলে জীবনে না হওয়া উচিত। রাজ আমার কাছে যা পেয়েছে, আপনি না খুঁজে পাওয়ার দরকার নেই আপনাদের। আপনারা ফুচকার টাকা ছেলেরা দিবে আর আপনারা মেয়েরা দিবেন না, এটা কেমন বিচার ভাই? ছেলে মেয়ের সমান অধিকার, আমরা খরচ করব, এটা কোনো কথা? শোনেন ভাইয়া, মেয়েরা সবসময় ছেলেদেরকে ভালোবাসবে, আর ছেলেরা তাকে ভালোবাসার পাশাপাশি সবকিছু। এই বিচার আমি সবার কাছে দিলাম, ছেলে মেয়ের সমান অধিকার হলে ফুচকার টাকা কেন ছেলেরা দেবে? এই যে চিমটি মেরে কথা বলা, আঙুল দিয়ে কথা বলাটা ছেড়ে দেন। আমি কিন্তু এখন যখন আমি আবার বাংলা কথা শুরু করি, তখন কিন্তু আপনি ক্যামেরা ছেড়ে উঠে যাবেন। বলেন, আমার লাজ লজ্জা সরম বর্ষা চৌধুরী সব খেয়ে দিচ্ছে। আমি আপনাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আমি বলি বর্ষা করছেন না, আমি বলি সমস্যা আপনার, বর্ষা না। বর্ষা ক্যারেক্টার এরকম, যে যেরকম হয় তার লাইফে সেই রকমই চলবে। তো আপনি কি না, আপনি আমাকে আসার সময় একটা কথা বলছেন যে আপনি বর্ষাকে ভুলে যান। আপনি রাজকে ভুলতে পারতেছেন না। আর যে মেয়েটা 13টা বিয়ে করলো, 3জন মানুষকে মেরে ফেললো, আমার জীবনটা একদম 12টা বাজিয়ে দিল, বাবা মার কাছে অপমান হলো, 3 মাস 5 দিন সংসার করলো, ঠিক আছে, করে বিয়ে স্বীকার করছে, আমি তাকে তাহলে কেন ক্ষমা করবো? নিজেরটা কেন হলো না নুপুর, সেটা বলো। ভাইয়া, রাজের আর আমার সম্পর্কটা যে লেভেলের, আপনার আর বর্ষা আপুর সম্পর্ক ওই লেভেলের না। কারণ কোন লেভেলের বলো তো? লেভেলটা কি? আরে ভালোবাসলে কি হয় নাকি? আপনি দেখেন রাজের সাথে আমার যখন বন্ধুত্ব, প্রেম, ফিজিক্যাল সম্পর্ক,
তখন কিন্তু আমি রাজকে তাহলে কি আমার সাথে বর্ষার ফিজিক্যাল সম্পর্ক হয়নি? আপনি কথা বলে মাঝখানে কেন কথা বলেন? কথা তো বলবো, কথা প্রসঙ্গে তো না, বলতে হবে। মাঝখানে তো বলতে পারেন না। আমি কি আপনার কথা বলে মাঝখানে কথা বলি? তো দেখেন, আপনি যখন যে ওর নাম কি বর্ষা চৌধুরী, আপনি বর্ষা চৌধুরীকে বিয়ে করার আগে জানতেন না ও যে এতগুলো বিয়ে করেছে? আমি জানতাম। ও, বর্ষা চৌধুরী মনে শুধু আপনাকে বিয়ে করে মানে প্রচার হয়েছে মিডিয়ার কাছে, এর আগে প্রচার হয় নাই? না না, আমি জানতাম না। কারণ হচ্ছে যে আমাকে যখন স্বীকার করলো না বর্ষা আকাশ চৌধুরী যে ভাই, আপনার আমি বিয়ের আমাকে বিয়ে বর্ণনা করেনি, জানার আগে আমি শুনছি যে বর্ষা আপু মিডিয়াতে আছে, বর্ষা আপুর লেভেলটা কি, বর্ষা আপু কি করতো, ওর কয়টা সন্তান আছে, আপনি সবকিছু জেনে না শুনে। না না না, আমি শুধু জানি, আমি আপনার কথা যাবই না। না না, আমি শুধু জানতাম যে তার একটা ছেলে একটা মেয়ে আছে, এই ছেলে রুমি রহমান। তার আসছে। বলি আগে আরে রুমি, ধুর মিয়া। না না, আমাকে না, যেটা না, বলছি না, সেটা না, তো না, শোনো। আকাশ ভাই, আমার বাংলা কথা আপনি সবকিছু জেনে শুনে আপনি জানছেন এই মহিলা কয়টা বিয়ে করছে, কয়টা সন্তান, এই সন্তানগুলো এসে কোত্থেকা? না না, আজব তো একটা বিষয়। না। এখানে বলা হয়েছে যে রুবি রহমান তার হচ্ছে যে বাবা, ছেলে মেয়ের বাবা, ঠিক আছে। এটা ওর বাবা যে যাবে এটা তো আমি জানতাম না। আমাকে এটা বলছে দ্বিতীয় হচ্ছে জামাই হচ্ছে যে রাসেল মিয়া হচ্ছে জামাই। এখানে তাকে মারধর করে হাসপাতালে ভর্তি, তাকে বাঁচাইতে গিয়ে আমার ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে তারপর করছে। আপনি ও যে ছাপড়ি এবং হচ্ছে 13-14টা বিয়ে, আরে ধুর, আমি কসম আমি জানতাম না। আপনি যে সাংবাদিক, আপনি যে আকাশ নিবিড় মিডিয়াতে আপনার এক নামে সবাই চিনে, আপনার রক্ত শিরায় শিরায় প্রত্যেকটা মানুষ জানে আপনি কেমন কোন লেভেলের একজন সাংবাদিক। তো আপনি যদি বলেন যে আমি বর্ষা চৌধুরীকে চিনতাম না, এটা ভুল কথা। আপনি এতটা বোধাই না যে আমি একটা মেয়ের সঙ্গে কিছু না জেনে শুনি না তারকে আমি বিয়ে পর্যন্ত চলে যাবো। তুমি যদি বিশ্বাস না করে কিছু করো না, আমি তাকে চিনতাম না। মিডিয়া কেউ বিশ্বাস করবে না, আমি মিডিয়া পাবলিকদের কথা বলছি। আকাশ নিবিড়কে যেই জনগণ আপনারা চিনেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো এই সাংবাদিক আকাশ নিবিড় বলে যে আপনার বর্ষা চৌধুরীকে না জেনে বিয়ে করছে, কি কেউ বিশ্বাস করবেন? আপনারা কেউ বিশ্বাস করবেন না। আপনি যে কি জিনিস সেটাও আপনি জানেন, আপনি না জেনে শুনে কখনো কোনো কাজ করবেন না। আরেকটা বিষয়, আপনি যেটা বলছেন আপনি রাজের ব্যাপারে আমি তো জানতাম যে রাজে আমার সাথে কি করতেছে না, আমি সবকিছু জানতাম। যখন আমি জানতে পারছি তখন তো আমি বলছি যে ঠিক আছে। ভাই একটা কথা বলি, মানব জাতি, আমি পুরুষ, তুমি হচ্ছে মেয়ে, যেটাই হোক, নারী পুরুষ তো আমরা তো একটা বিষয়ই বলি, আজকে নারী নির্যাতন আইন আছে বলেই তুমি কিন্তু ছাপ দিয়ে এবং হচ্ছে যে ছাই দিয়ে কুচা মাছের মতো রাজকে ধরতে পারছো। আজকে কিন্তু আমি পুরুষ, আমি কিন্তু বর্ষা থেকে ধরতে পারছি না। এটাই হচ্ছে আমাদের মধ্যে তফাৎ, ঠিক আছে। তুমি বলছো যে বর্ষা থেকে ক্ষমা করে দাও, আর তুমি রাজকে ক্ষমা করবে না, এটা হয় না। হেসে কথা বলছি বিধায় তোমার কাছে মনে হচ্ছে যে আমরা পুরুষ সহজ। আকাশ ভাই, তোমরা পুরুষের পকেট থেকে, না না, নারী পুরুষ বলে কথা না, কথা হচ্ছে আইন সবার জন্য সমান। আজকে আপনি যদি বৈধ হন, আপনার সম্পর্ক, আপনার কাগজপত্র আইনগত যদি প্রপাল থাকে, অবশ্যই প্রশাসন, হাইকোর্টের উকিলগণ, জজ কোর্টের উকিলগণ আপনাকে সহযোগিতা করবে। কেন আপনি নারীর কথা কেন আসছেন? পুরুষরা কি নির্যাতন হইতেছে না? পুরুষদের কি সমস্যা হচ্ছে না? এগুলো কি একদম আমার বাসা থেকে, আমি বলি, আমার বাইকে করে আমার বাসা থেকে কোর্টে গিয়ে 300 টাকার স্ট্যাম্পে বিয়ে করলো। বিয়ে করে কাজ, এই যে অ্যাডভোকেট, আমি কিন্তু অ্যাডভোকেট এই জন্য পছন্দ করি না, এই বাটপারকে নিয়ে এবং তার সাথে শুয়ে এই কাগজপত্র সরালো। আমি তাকে তো ভালোবেসে বিশ্বাস করে, সরল বিশ্বাসে আমি তাকে ভালোবেসে বিয়ে করে আমার বাসায় বাসর করে 3 মাস 5 দিন থাকলাম। সে যদি ঠকায়, এখানে আপনি চিন্তা করেন তো আপনার ক্যারেক্টারটা কেমন। যখন আপনি জানছেন বর্ষা চৌধুরী টাকা দিয়ে হোক, বিছানা শুয়ে হোক, সে মামলা এগুলো মানে নিয়ে যাচ্ছে, সরাসরি নিয়ে যাচ্ছে, আপনি তাকে বাসায় রাখছেন, তাকে বিয়ে করছেন, তার মানে কি বলো বর্ষা চৌধুরীর চরিত্র থেকে আপনার চরিত্র বেশি খারাপ? আরে বাবা, এটা তো পরে জানলাম, এটা তো আগে না। আমি যখন, আরে বাপ রে বাপ, আপনি পরে জানছেন, আপনি আগে জানেন নাই? আরে ভাই এইসব কথা রাখেন। নূপুর, তোমার আসলে না না, তোমার যুক্তি তর্কে তুমি তো আসলে অন্যদিকে চলেছো। আমি বললাম যে আমি বিয়ে করছি অক্টোবরের তোমার হচ্ছে যে 24 তারিখ, 29 অক্টোবর বিয়ে করলাম। আমার সাথে গ্যাঞ্জাম হলো তোমার হচ্ছে যে নায়ক মুন্না খানের সাথে যখন সে লিভ টুগেদার এবং পরকীয়া করে, তখন না না জানুয়ারিতে এসে জিনিসটা বের করলো। যখন আমাকে বিয়ে করে স্বীকার করছে না, তখন তো আমি সাংবাদিকতার রূপ ধারণ করলাম। না, আমি তো একজন সাধারণ মানুষ, আমি সাংবাদিক বলে কি মানুষ না? আমি কখন সাংবাদিকতার রূপ ধারণ করলাম? যখন দেখলাম যে ও আমার সাথে বাটপারি করতেছে এবং আমার সাথে চিটারি করতেছে, যখন সাংবাদিকতা ধারণ করলাম, তখন 13 বিয়ে এবং হচ্ছে 4টা যে মানুষকে মেরে ফেলছে। সেটাই বের করলাম। সেই কথা আগে বলেন তো শুনি। আমার বাসায় বর্ষা চৌধুরী আসছে আমাকে বিয়ে করার জন্য। ও, বিয়ে করার জন্য বাসায় আসতে হয়? ভালোবেসে তুমি রাজের বাসায় গেছো না? রাজের বাসায় গেছি, রাজ আমাকে ইনভাইট করছে, রাজের সাথে আমার প্রেম ভালোবাসার জন্য রাজের বাসায় গেছি, রাজের বাসায় বিয়ে করার জন্য না না, রাজের প্রেম ভালোবাসা ওটাই ভালোবেসে আমার কাছে আসতে পারে না।
বিষয়ে আরে জানতাম। ভাই আমি বলি, বর্ষা চৌধুরী আপনার বাসায় গেছে, আপনি নিউজে বলেছেন ও একটা সমস্যা করছে, হ্যাঁ। সমস্যার জন্য আমি ওকে বাসায় রেখেছি। তারপরে একটা সময় আবার কি না জানো, এটা বিয়ের পর, এটা আগে না তো। ও বিয়ের পরে, বিয়ের পর আমার বিয়ের বাসায়। পরে ওরা বাসায় রাখছেন ঝামেলা করছে বলে? কেন আপনি ঝামেলা না না না, আমি ঝামেলা করিনি। করছে দেখে আপনি তাকে রাখবেন কেন? আমি একটা কথা বলি, শোনো, বিষয়টা যে ঝামেলা পড়ছে মানে সে হচ্ছে যে যুবলীগের নেত্রী,